ভারতের প্রায় প্রতিটা জঙ্গলেই একটা কথা খুব পরিচিত, আজ ভাগ্য ভালো থাকলে কিছু একটা দেখা যাবে। ঘন্টার পর ঘন্টা ধুলো উড়িয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে যাও, তবুও শেষ পর্যন্ত হয়তো শুধু কয়েকটা পায়ের ছাপ কিংবা দূরে মিলিয়ে যাওয়া একটা হরিণ। আর বর্ষাকাল এলে তো সেই সামান্য সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়, কারণ দেশের প্রায় সব জঙ্গল সাফারি তখন বন্ধ। কিন্তু যদি আমি বলি ভারতের এমন একটা জঙ্গল আছে যেখানে গল্পটা সম্পূর্ণ উল্টো, যেখানে বর্ষাতেও সাফারি হয়, আর সেখানে প্রাণীদের খুঁজে বেড়াতে হয় না, বরং তারা নিজেরাই তোমাদের সামনে চলে আসবে। একটা নয়, দুটো নয়, গৌড়, সাম্বার, শত শত চিতল, ময়ূর আর বুনো শূকর, এমনকি লেপার্ডও। প্রশ্ন হলো কেন? কেন ভারতের অন্য জঙ্গলগুলোতে যেখানে একটা প্রাণী দেখাই ভাগ্যের ব্যাপার, সেখানে ডেব্রিগড়ে এত সহজেই বন্যপ্রাণী দেখা যায়? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে প্রকৃতির তৈরি করা একটা অসাধারণ রহস্য? কলকাতা থেকে মাত্র এক রাতের দূরত্বে হীরাকুদের বিশাল জলরাশির পাশে লুকিয়ে থাকা উড়িষ্যার একটা অজানা বন্যপ্রাণীদের স্বর্গ, ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আজ আমরা শুধু একটা জঙ্গল ঘুরতে আসিনি, আমরা এসেছি এই রহস্যের উত্তর খুঁজতে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। আমার যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। ডেব্রিগড় পৌঁছানোর সবথেকে নির্ভরযোগ্য উপায় হলো সম্বলেশ্বরী এক্সপ্রেস। রাত 10টা 10 ট্রেনে উঠে পড়লেই প্রায় 11 ঘন্টার আরামদায়ক যাত্রার পর পরের দিন সকালে 8টা 55 পৌঁছে যাবে সম্বলপুর জংশনে। যদি বাজেট ট্রাভেলার হও তাহলে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 505 টাকা, আর যদি একটু আরামে যেতে চাও তাহলে থার্ড এসিতে ভাড়া পড়বে 1375 টাকার মতন। সম্বলপুর সকাল 8টা 55। ট্রেন থামল সম্বলপুর জংশনে। সত্যি বলতে এখান থেকে শুরু হচ্ছে আমার আসল যাত্রা। স্টেশন থেকে ডেব্রুগড় নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন। স্টেশন থেকে বেরোতেই একজন ক্যাব ড্রাইভার আমাদের কাছে এলেন। প্রথমে ভাড়া চাইল 2000 টাকার মতন। স্বাভাবিকভাবেই একটু দাম কষাকষি করা শুরু হলো। শেষ পর্যন্ত 1800 টাকাতেই রাজি করাতে পারলাম। প্রথম কয়েক কিলোমিটার শহর, তারপরে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করলো। কংক্রিটের জায়গায় নীল সবুজ, শহরের শব্দের জায়গা নিল বাতাসের আওয়াজ। আর তখনই মনে হলো আমরা হয়তো সত্যি একটা অন্য পৃথিবীর দিকে এগিয়ে চলেছি। পথে একটা ছোট স্থানীয় দোকানে গাড়ি থামালাম। খুব ভারী কিছু নয়, একটু হালকা জল খাওয়ার আর 1 কাপ চা, কারণ এরপর শুরু হতে চলেছে এমন একটা অভিজ্ঞতা যেখানে ক্যামেরা নামানোর সময়ও পাওয়া যাবে না। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। হঠাৎ রাস্তার বাঁক ঘুরতেই চোখের সামনে খুলে গেল হীরাকুদ জলাধারের বিশাল বিস্তৃতি। সত্যি বলতে আমি কয়েক সেকেন্ডের জন্য কথা বলতে পারিনি। একদিকে বিশাল নীল জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়, আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা। বারবার মনে হচ্ছিল এটা কি সত্যি ভারত, নাকি ইউরোপের কোনো লেক ডিস্ট্রিক্ট। ঠিক তখনই বুঝলাম ডেব্রিগড় শুধু বন্যপ্রাণীদের জন্য বিখ্যাত নয়, এই ল্যান্ডস্কেপই একটা আলাদা চরিত্র। হয়তো সেই ল্যান্ডস্কেপের মধ্যেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর, কেন এখানে এত প্রাণী দেখা যায়। প্রায় 45 মিনিটের অসাধারণ রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডেব্রিগড়ের এন্ট্রি গেটে। এখান থেকেই শুরু হয় জঙ্গলের নিয়ম। প্রথমে বুকিং ভেরিফিকেশন। যদি নেচার ক্যাম্পে থাকার বুকিং করে থাকো তাহলে শুধু ফটো আইডি আর ইকো ট্যুর ওড়িশার একটা বুকিং কনফার্মেশন দেখালেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ডেব্রুগড় নেচার ক্যাম্পে থাকতে হলে আগে থেকেই কিন্তু তোমাদেরকে বুক করে নিতে হবে। অফিসিয়াল সাইট আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, ডেফিনেটলি চেক করে নাও। তবে যদি নেচার ক্যাম্পে নাও থাকো তবেও কিন্তু কোনো সমস্যা নেই, শুধু সাফারি বুক করে এই জঙ্গল ঘুরে দেখতে পারবে। অনলাইনে আগে থেকেই বুক করে আসতে পারো, অথবা সেদিন সিট খালি থাকলে গেট থেকেও টিকিট পাওয়া যায়। অর্থাৎ ডেব্রিগড় সবার জন্য, থাকতে চাইলেও না থাকতে চাইলেও।
তো গাড়ি করে চলে আসলাম আমরা এখন যেখান থেকে পারমিটগুলোকে দেখাতে হবে, মানে আমরা যেখান থেকে ওড়িশা গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমার জন্য দিয়ে রাখছি, সেখানে এবার এসে মানে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু এবার তাদেরকে দেখাতে হবে। তোমরা প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো, অথবা যদি মোটামুটি এখানে নেট ঠিকঠাকই কাজ করছে, আমি প্রিন্ট আউট করে আনিনি, আর সেক্ষেত্রে কিন্তু আমি মোবাইল থেকেই দেখালাম। মোটামুটি পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর মোটামুটি একটা আইডি প্রুফ লাগে, সেই আইডি প্রুফটা কিন্তু ফোনে দেখালেও আমার হয়েছে। তোমরা হার্ড কপি বা সফট কপি যেটা ইচ্ছা ক্যারি করতে পারো। আর মোটামুটি এটা দেখতে পাচ্ছ হচ্ছে যে এখান থেকেই কিন্তু হচ্ছে এন্ট্রি পয়েন্ট। খুব সুন্দর করে জায়গাটাকে তৈরি করা হচ্ছে, এখনও জায়গাটা তৈরি হয়নি, ওখানে একটা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, এখানে কিছু বসার জায়গা আরও করা হচ্ছে, এবং পারমিট কিন্তু এখান থেকেই দেওয়া হচ্ছে। আর ওইদিকে আরও কতগুলো অফিস তৈরি করা হচ্ছে। সব ভেরিফিকেশন শেষ, গেট খুলে গেল, আমাদের গাড়ি ধীরে ধীরে জঙ্গলের ভেতরের পথে ঢুকতে শুরু করলো। ঠিক তখনই ড্রাইভার দাদা হেসে বললেন, ক্যামেরাটা বের করে রাখুন। আমি একটু হেসেই বললাম, এখনই? কারণ তখনও আমার মনে হচ্ছিল আসল জঙ্গল তো এখনও অনেক দূর, আর এত তাড়াতাড়ি আবার কি দেখতে পাবো। ড্রাইভার দাদা একটু মুচকি হেসে বলল, কয়েক মিনিট পর বুঝবেন। আর সত্যিই আমি কয়েক মিনিট পরই বুঝলাম উনি কেন হেসেছিলেন। গাড়ি মাত্র কয়েক মিনিট এগিয়েছে, হঠাৎ রাস্তার ধারে চোখ পড়তেই একদল বানর। কেউ গাছের ডালে বসে আমাদের দেখছে, কেউ আবার ছোটদের নিয়ে খেলায় ব্যস্ত। ড্রাইভার দাদা শুধু বললেন, এটা তো শুরু। আমি তখনও বুঝতে পারিনি কথাটার আসল মানে কি। আরও কয়েকশো মিটার, হঠাৎ গাড়ির গতি কমে গেল। রাস্তার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল একটা বিশাল গৌড়ের পাল। বিশ্বাস করো, এতগুলো গৌড় আমি আগে কখনো জঙ্গলে একসঙ্গে দেখিনি। বিশাল কালো শরীর, পেশিবহল কাঁধ, আর সাদা মোজার মতন পা। মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাণীগুলো দেখে বুকের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিন্তু সবথেকে অবাক করা বিষয়, ওদের মধ্যে একটুও ভয় নেই, একটুও অ্যাগ্রেশন নেই। তারা যেন আমাদের উপস্থিতিকেই গুরুত্ব দিচ্ছে না, নিজের মতন ঘাস খাচ্ছে, হেঁটে যাচ্ছে, যেন আমরাই তাদের পৃথিবীর অতিথি। আর তখনই প্রথমবার মনে হলো, এটা কি সত্যিই একটা সাধারণ জঙ্গল? গাড়ি আবার এগোতে শুরু করলো, আর তারপর যেদিকেই তাকায় ময়ূর, একটা, দুটো, পাঁচটা, 10টা। তারপর গোনায় ছেড়ে দিলাম। রাস্তার ধারে ঘাস জমিতে জঙ্গলের ভেতর প্রায় প্রতিটা বাঁকেই দেখা মিলছে ওদের। সকালের আলোয় নীল সবুজ পাখনাগুলো এমনভাবে ঝলমল করছে, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। একের পর এক চমকের মধ্যেই পৌঁছে গেলাম ডেব্রিগড় নেচার ক্যাম্পে। সত্যি বলতে এটাকে একটা রিসর্ট বললে ভুল হবে। এটা যেন জঙ্গলের মাঝখানে মানুষের জন্য বানানো একটা ছোট্ট আশ্রয়। একদিকে হীরাকুদের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে সবুজ পাহাড়, চারপাশে পাখির ডাক, কোনো গাড়ির হর্ন নেই, কোনো শহরের শব্দ নেই, শুধুই প্রকৃতি। আর সেই মুহূর্তেই বুঝলাম, এখানে একটা রাত কাটানো নিজেই একটা অভিজ্ঞতা। সবথেকে অবাক করা বিষয়, এখানে বন্যপ্রাণী দেখার জন্য সাফারিতে বেরোতে হয় না। ক্যাম্পে ঢুকতেই চারিদিকে চোখে পড়তে লাগলো অসংখ্য পাখি। কিছু দূরে গাছে আর পাথরের উপর রোদ পোয়াচ্ছে রক আগামা। আর তখনই দেখতে পেলাম একটা সাপ ধীরে ধীরে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুঝে গেলাম, নেচার ক্যাম্প নামটা কোনো মার্কেটিং নয়। এখানে সত্যিই প্রকৃতি আসল মালিক, আর আমরা শুধু কয়েক ঘন্টার অতিথি। এই নেচার ক্যাম্পে থাকার জন্য একাধিক ধরনের কটেজ রয়েছে, তবে আজকের রাতটা আমরা কাটাবো ক্যাম্পের সবথেকে প্রিমিয়াম স্টার গেজিং রুমে। এর ভাড়া প্রায় 7,000 টাকার মতন। তবে যদি বাজেট একটু কম হয় তাহলে প্রিমিয়াম কটেজ দারুণ একটা বিকল্প। দুজনের জন্য খরচ পড়বে 5,200 টাকা। তার সাথে 4 বেলার খাবার কিন্তু ইনক্লুডেড থাকে। তাই বাজেট অনুযায়ী যে কেউ নিজের পছন্দ থাকার ব্যবস্থা বেছেই নিতে পারো। তবে জঙ্গলের গল্প শুরু করার আগে চলো আমাদের রুমটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই, কারণ আজকের রাতটা কেটে যাবে এই জঙ্গলের বুকেই। আর রুম ট্যুর শেষ করে আমি বেরিয়ে পড়ব সেই মুহূর্তের জন্য, যার অপেক্ষায় এত দূর থেকে এখানে আসা। তো ডেব্রিগড় ইকো নেচার ক্যাম্পে আমি যে রুমটাতে আছি সেটা হচ্ছে একটা স্টার গেজিং রুম, এবং এই যে প্রপার্টি তার মধ্যে সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের রুমই কিন্তু এটা। এনিওয়েজ, রুমটা একবার ভালো করে দেখিয়ে দিই। এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে একটা বিশাল বড় কিন্তু কমফোর্টেবল রুম, যার মধ্যে তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ এখানে দুটো বসার জায়গা। এবং এখান থেকে কিন্তু তোমরা পুরো যে জানলাটা আছে সেই জানলা দিয়ে কিন্তু পুরো যে রিসর্টটা আছে সেটা কিন্তু ভালো মতন দেখতে পাবে, কোনো প্রবলেম নেই। এখানে কার্টেন্স দেওয়া আছে, এখানে একটা বড় উইন্ডো দেওয়া আছে, তার সাথে দেখতে পাচ্ছ দুটো এরকম চেয়ার দেওয়া আছে, একটা এরকম দেখতে পাচ্ছ ক্লাসিক, একদম পুরো বলতে পারো পিওর ক্লাসিক স্টাইলের একটা উডেন পুরো একটা দেখতে পাচ্ছ টি টেবিল দেওয়া আছে। এখানে এখানে জামা রাখার জন্য হ্যাঙ্গারও কিন্তু দেওয়া আছে। তার সাথে দেখতে পাচ্ছ এদিকে একটা
এখানে দেখতে পাচ্ছ একটা বেড সাইড টেবিল আছে, এখানে রিডিং ল্যাম্প পাশে দেওয়া আছে, এখানে এসির রিমোটগুলো এখানে দেওয়া আছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু পুরোপুরি এই রুম থেকে তোমরা কী কী জিনিস দেখতে পারো তার একটা ছোট্ট একটা আইডিয়া। যদিও বা এরকম ধরনের কোনো ছবি নেওয়ার জন্য কিন্তু এরকম বড় জুম লেন্স দরকার পড়ে। এনিওয়েজ, তো এটা কিন্তু খুব সুন্দর করে অ্যাস্থেটিক একটা লুকস দেওয়া হয়েছে, তার সাথে ভীষণ কমফোর্টেবল একটা বিছানা, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। এখানে অনায়াসে কিন্তু দুজন আরামসে কিন্তু এখানে শুয়ে পড়তে পারবে। এবং ছোট বাচ্চা থাকলেও কোনো অসুবিধা নেই। দুখানা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, 3টে বালিশ দেওয়া হয়েছে। ওই সাইডে দেখতে পাচ্ছ আরও একটা বেড সাইড টেবিল এখানে আছে। আর মোটামুটি পুরো যে রুমটা, এটা কিন্তু একটা উডেন ফিনিশ স্টাইলের রুমের মধ্যে পড়ছে। নিচেরগুলো তো টাইলসই বসানো, কিন্তু উডেন স্টাইলের সেটা, যেটা কিনা এই রুমটাকে ভীষণ সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এনিওয়েজ, এখানে তোমরা এসি পেয়ে যাচ্ছ দুদিকে দুখানা, কিন্তু ওয়াল এখান থেকে তোমরা ফ্যান যেগুলো সেটাও পেয়ে যাচ্ছ। এখানে এসে কেউ যদি ওয়ার্ক ফ্রম হোমও করতে চাও, কোনো প্রবলেম নেই। আমার মতন মানুষ যারা অফিসে কাজ করে প্রতিনিয়ত, তারা কিন্তু এখানে এসে ঘুমাটা ওয়াকিং স্টেশন পেয়ে যাচ্ছে, যেখান থেকে তোমরা কিন্তু ল্যাপটপ নিয়ে অনায়াসে কাজ করতে পারবে। এখানে কিছু জায়গা আছে যেখানে তোমরা কিছু জিনিস রাখতে পারো। এনিওয়েজ, এখানে একটা চেয়ার দেওয়া হয়েছে, এবং সেম যেটা আমাদের বিছানার ঠিক ওই দিকটাতে ছিল, সেম এদিকেও কিন্তু কিছু সুন্দর এরকম টাইপের এখানে ছবি দেওয়া হয়েছে। দুপুর গড়িয়ে এসেছে, সময় হয়ে গেছে এখন প্রথম সাফারি। ডেব্রিগড়ে দিনে মোট 4টে সাফারি স্লট আছে, সকাল 6টা থেকে 8টা 30, সকাল 9টা থেকে 11টা 30, আবার 12টা থেকে 2টো 30, বিকেল বা শেষ সাফারি হলো 3টে থেকে 5টা 30। তোমরা নিজেদের সুবিধা মতন যে কোনো একটা স্লট কিন্তু বেছে নিতে পারো। সাফারির জন্য রয়েছে একাধিক গাড়ির অপশন। আমরা বেছে নিয়েছি 4 সিটার এসি থার, যার ভাড়া 2100 টাকা। এছাড়াও রয়েছে 8 সিটার, যার জন্য খরচ পড়বে 3150 টাকা। আর 12 সিটার হলে খরচ পড়বে 4200 টাকা, এবং জন প্রতি 40 টাকা কিন্তু এন্ট্রি ফ্রি। সব প্রস্তুতি শেষ, ক্যামেরার ব্যাটারি ফুল, মেমোরি কার্ড খালি। আমরা জানতাম আজ কিছু একটা দেখব, কিন্তু কি দেখতে চলেছি তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আমাদের প্রথম জঙ্গল সাফারি। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল ডেব্রিগড় জঙ্গলের ভেতরের পথে। কিন্তু আমার মাথায় তখনও ঘুরছিল একটাই প্রশ্ন, কেন এই জঙ্গলে এত সহজে এত প্রাণী দেখা যায়? কারণ ভারতের বেশিরভাগ জঙ্গলে সারাদিন সাফারি করেও অনেক সময় একটা প্রাণীরও দেখা পাওয়া যায় না, কখনো শুধু পায়ের ছাপ, কখনো দূর থেকে একটা ছায়া। কিন্তু এখানে জঙ্গলে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই একের পর এক প্রাণী আমাদের সামনে চলে এসেছে। এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে এই জঙ্গলের কোনো বিশেষ রহস্য? সেই উত্তর খুঁজতেই আমরা এগিয়ে চললাম। ডেব্রিগড় জঙ্গল শুধু একটা অরণ্য নয়, এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। এখানে রয়েছে 40টির বেশি স্তন্যপ্রায় প্রাণী, 200-এর বেশি প্রজাতির পাখি, 40-এর বেশি সরীসৃপ, আর 12 প্রজাতির উভয়চর। আর এই বিশাল জীববৈচিত্র্যের মধ্যে সবথেকে বেশি দেখা মেলে চিতল হরিণ, সাম্বার, গৌড়, বুনো শূকর, লাঙ্গুর এবং ময়ূর। আর এই বিপুল তৃণভোজী প্রাণীর উপস্থিতি টেনে আনে জঙ্গলের আসল শিকারীদের, যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার, লেপার্ড আর স্লথ বিয়ার। এমনকি এখানে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগও আছে। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এত প্রাণী এখানে কেন? উত্তরটা হয়তো লুকিয়ে আছে এই জঙ্গলের ভূগোলে। গাড়ি এগোতেই যে জিনিসটা আমাদের নজরে পড়ল তা হলো ময়ূর। একটা নয়, দুটো নয়, চারদিকে যেন ময়ূরের রাজত্ব। কেউ রাস্তার ধারে খাবার খুঁজছে, কেউ ধীরে ধীরে ঘাসের মধ্যে দিয়ে হাঁটছে, আবার কেউ গাছের আড়াল থেকে আমাদের দেখছে। সকালের আলোয় তাদের নীল সবুজ পালক এমনভাবে ঝলমল করছে, মনে হচ্ছে এই জঙ্গল নিজের সৌন্দর্যের প্রথম পরিচয়টা ময়ূর দিয়েই করাতে চায়। কিন্তু শুধু ময়ূর নয়, কিছু দূর এগোতেই দেখা মিলল এক বিশাল বানরের দলের। গাছের ডালে ডালে তাদের চলাফেরা, কেউ লাফাচ্ছে, কেউ একে অপরের সাথে খেলছে, কেউ আবার আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে কৌতূহল হয়ে। সবথেকে অবাক করা বিষয় ছিল তাদের সংখ্যা। একটা নয়, দুটো নয়, প্রায় প্রতিটা অংশেই বড় বড় দল দেখা যাচ্ছে। তখনই মনে হলো এই জঙ্গল শুধু প্রাণীদের থাকার জায়গা নয়, এটা তাদের নিজেদের পৃথিবী। আর তারপর এলো সেই মুহূর্ত যেটা আমি কোনোদিনও ভুলব না। হঠাৎ ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়ে দিলেন। আমি ক্যামেরা তুলে ধরলাম। সামনে রাস্তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল গৌড়ের পাল। সত্যি বলতে এতগুলো গৌড় আমি একসাথে আগে কখনো দেখিনি। বিশাল শরীর, কালো চকচকে চামড়া, শক্তিশালী কাঁধ, আর সাদা পায়ের অংশ যেন জুতো পরে আছে। কিন্তু সবথেকে অবাক করা বিষয় ছিল দূরত্ব। ওরা আমাদের গাড়ির থেকে মাত্র কয়েক হাত দূরে, তবুও কোনো ভয় নেই, কোনো উত্তেজনা নেই, কোনো অ্যাগ্রেশন নেই।
নিজেদের মতন ঘাস খাচ্ছে, ধীরে ধীরে হাঁটছে, যেন আমরা সেখানে নেই। এই মুহূর্তে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, ডেব্রিগড়ের আসল সৌন্দর্য শুধু প্রাণীর সংখ্যা নয়, তাদের স্বাভাবিক জীবনকে এত কাছ থেকে দেখতে পাওয়া। আমরা আবার এগিয়ে চললাম, আর কিছু দূর যেতেই হঠাৎ বদলে গেল পুরো দৃশ্য। ঘন জঙ্গলের ফাঁক দিয়ে সামনে খুলে গেল এক বিশাল প্রান্তর। একদিকে হীরাকুদের নীল জলরাশি, অন্যদিকে বিস্তীর্ণ সবুজের ঘাসভূমি, মাঝখানে জঙ্গল। এই জায়গাটা ভালো করে দেখো, কারণ এখানেই লুকিয়ে আছে ডেব্রিগড়ের সবথেকে বড় রহস্য। এই জঙ্গলকে ভারতের অন্য অনেক জঙ্গলের থেকে আলাদা করে এই অনন্য কম্বিনেশন, ফরেস্ট, গ্রাসল্যান্ড এবং ওয়েটল্যান্ড একসাথে। আর এই কারণেই এখানে প্রাণীদের জন্য রয়েছে খাবার, জল আর নিরাপদ আশ্রয়। হয়তো এটাই সেই কারণ যার জন্য প্রাণীরা এখানে এত স্বচ্ছন্দ। আমরা আবার এগিয়ে চললাম। আমরা কিছু দূর যেতেই সামনে দেখা মিলল 3টে সাম্বার হরিণের। তারা নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল, মাঝে মাঝে মাথা তুলে চারপাশে দেখছে, তারপর আবার নিজের কাজে ফিরে যাচ্ছে। আমাদের গাড়ির এত কাছে এসেও তাদের কোনো অস্থিরতা নেই। এমন দৃশ্য দেখে বারবার মনে হচ্ছিল আমরা যেন কোনো জঙ্গলে প্রাণী দেখতে আসিনি, বরং তাদের দৈনন্দিন জীবনে কয়েকটা মুহূর্তের সাক্ষী হতে এসেছি। আর সাম্বারদের পিছনে ফেলে কিছু দূর যেতে না যেতেই আরও একটা দৃশ্য চোখে পড়ল, এক বিশাল চিতল হরিণের পাল। একটা নয়, দুটো নয়, চারদিকে প্রচুর হরিণ। কেউ ঘাস খাচ্ছে, কেউ ছুটোছুটি করছে, আর কেউ সতর্ক হয়ে আমাদেরকে দেখছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন কোনো সাফারিতে নেই, বরং কোনো ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারির ভেতরে দাঁড়িয়ে আছি। ডেব্রিগড় জঙ্গল তখন যেন একের পর এক রহস্য খুলে দিচ্ছে। একদিকে বিশাল গৌড়ের পাল, অন্যদিকে শত শত চিতল হরিণ, আর চারদিকে ময়ূরের উপস্থিতি। কিন্তু যতই এগোচ্ছে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, এই জঙ্গলে প্রাণী দেখা কোনো দুর্ঘটনা নয়। এখানে প্রকৃতির একটা নিজস্ব ভারসাম্য কাজ করছে। সত্যি বলতে পুরো সাফারিতে একটা জিনিস আমাকে সবথেকে বেশি অবাক করেছে, আর সেটা হলো ময়ূরের সংখ্যা। জঙ্গলের প্রায় প্রতিটা অংশেই তাদের দেখা যাচ্ছে, কোথাও রাস্তার ধারে, কোথাও ঘাসভূমিতে, আবার কোথাও গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসছে। কখনো কখনো মনে হচ্ছে এই জঙ্গলের আসল পাহারাদার যেন তারাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জঙ্গল যেন তাদের উপস্থিতিতেই জীবন্ত হয়ে আছে। ডেব্রিগড়ের আর একটা বিশেষত্ব হলো এই জঙ্গলের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা নামে চিহ্নিত করা, যেমন বিয়ার জোন, লেপার্ড জোন, বাইসন জোন, সাম্বার জোন, ওয়াইল্ড বোর জোন। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে দেওয়াটা খুব দরকার। এর মানে এই নয় যে এই প্রাণীগুলো শুধু এই নির্দিষ্ট এলাকাতেই থাকে। বন্যপ্রাণী কোনো সীমানা মানে না, পুরো জঙ্গলটাই তাদের বাড়ি। এই নামগুলো শুধু বোঝায় নির্দিষ্ট সেই এলাকায় ওই প্রাণীগুলোর দেখা পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। সাফারি এগিয়ে চলছিল, হঠাৎই রাস্তার ধারে চোখে পড়ল পেন্টেড স্পোরফুল। এই পাখিগুলো খুব একটা সহজে দেখা যায় না, মানুষের উপস্থিতি টের পেয়েই অনেক সময় ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তাই সাফারির মধ্যে এদের দেখা পাওয়াটাও ছিল একটা বাড়তি পাওনা। প্রতিটি ছোট মুহূর্ত যেন মনে করিয়ে দিচ্ছিল ডেব্রিগড়ে শুধু একটা বড় প্রাণী নয়, ছোট ছোট জীবনের গল্পগুলো সমান গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু প্রাণী নয়, এই জঙ্গলের ল্যান্ডস্কেপও একটা আলাদা গল্প বলে। এক মুহূর্তে ঘন জঙ্গল, তারপর হঠাৎ বিশাল ঘাসভূমি, আর কিছু দূর গেলে হীরাকুদের নীল জলরাশি। প্রকৃতি এখানে যেন একই ফ্রেমে 3টে আলাদা পৃথিবীকে এনে দিয়েছে, ফরেস্ট, গ্রাসল্যান্ড এবং ওয়েটল্যান্ড। আর এই 3টে মিলেই হয়তো ডেব্রিগড়কে এত বিশেষ করে তুলেছে। সত্যি বলতে এই দৃশ্য দেখে অনেক সময় মনে হচ্ছিল আমরা যেন ভারতের কোনো জঙ্গলে নেই, আফ্রিকার কোনো সাভানার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এইভাবেই একের পর এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হতে হতে আমরা পৌঁছে গেলাম সাফারির শেষ পয়েন্টে। এখানে গাড়ি কিছুক্ষণ থামে, প্রায় 10 মিনিটের বিরতি। এই সময়টুকুতে চাইলে তোমরা চারপাশটা একটু উপভোগ করে দেখতে পারো। কিছু ছবি তোলা যায়, অথবা শুধু দাঁড়িয়ে অনুভব করা যায় এই বিশাল প্রকৃতিকে। কারণ জঙ্গলের আসল সৌন্দর্য অনেক সময় শব্দ নয়, নীরবতায় পাওয়া যায়। অনেক জঙ্গলে প্রাণী দেখতে পাওয়া যায়, অনেক জায়গায় সুন্দর ল্যান্ডস্কেপ পাওয়া যায়, কিন্তু এখানে দুটোই একসাথে পাওয়া যায়, আর এটা খুবই রেয়ার। বিরতি শেষ, আমাদের গাড়ির ইঞ্জিন আবার চালু হলো। আমরা ফিরে চললাম সেই পথেই যে পথে কিছুক্ষণ আগেই এসেছিলাম। কিন্তু ডেব্রিগড়ের গল্প তখনও শেষ হয়নি। ফেরার পথেও জঙ্গলে আমাদের খালি হাতে ফেরালো না। আবার চোখে পড়ল গৌড়ের পাল, ময়ূর, আর কিছুটা এগোতেই আবার দেখা মিলল সাম্বারের। মনে হচ্ছিল এই জঙ্গল যেন প্রতিটা মুহূর্তে বলতে চাইছে এখানে বন্যপ্রাণী দেখা কোনো বিশেষ ঘটনা নয়,
এটাই আমাদের প্রতিদিনের জীবন। এতক্ষণে আমরা অনেক কিছু দেখে ফেলেছি, গৌড়, ময়ূর, সাম্বার, চিতল, বন্যপ্রাণীর এত বৈচিত্র্য, কিন্তু একটা প্রাণীর অপেক্ষা তখনও ছিল আমার, লেপার্ড। ডেব্রিগড়ে আসার আমার অন্যতম আকর্ষণ। ঠিক তখনই ড্রাইভার দাদা গাড়ি থামালো, রাস্তার পাশে একটা জায়গা দেখিয়ে বলল, কয়েকদিন আগেই এখানে একটা লেপার্ড একটা সাম্বারকে শিকার করেছিল। আর অবাক করা বিষয়, প্রায় 3 দিন ধরে সে এখানেই বারবার ফিরে এসেছিল তার শিকার খেতে। আমি সেই জায়গাটার দিকে তাকিয়ে রইলাম। সামনে শুধু একটা সাধারণ রাস্তা, কিন্তু কয়েকদিন আগেই এখানে হয়তো চলেছিল জঙ্গলের সবথেকে কঠিন বাস্তবতার একটা অধ্যায়। কারণ জঙ্গল সুন্দর, কিন্তু জঙ্গল একই সঙ্গে নির্মম। ড্রাইভার দাদা জানালো ডেব্রিগড়ের লেপার্ডের উপস্থিতি ভালো, কারণ এখানে প্রচুর শিকার আছে, হরিণ, সাম্বার, বুড়ো শুয়োর। এইসব প্রাণীর উপস্থিতি লেপার্ডের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করেছে। তাই ভাগ্য ভালো থাকলে এখানে লেপার্ড দেখার সম্ভাবনা যথেষ্ট। কিন্তু আজ আমাদের ভাগ্যে এখনও সেই দেখা লেখা নেই। ঠিক তখনই হঠাৎ চারদিকে নীরবতা ভেঙে গেল। একটা তীক্ষ্ণ শব্দ। সামনে অ্যালার্ম কল চলছে, অ্যালার্ম কল चलছে। क्या हो सकता है? टाइगर भी होता है यहाँ पे? अगर लेपर्ड है तो ऐसे आलम था और एनिमल। ওকে, তো এখানে কিন্তু লেপার্ড থাকতে পারে, কিন্তু যে জঙ্গলের যা ঘনত্ব সেটাকে স্পট করাটা একটু কঠিন। বাট এখানেই অ্যালার্ম কল চলছে, তার মানে ডেফিনেটলি কাছাকাছি কিছু একটা আছে। আমরা চেষ্টা করছি সেটাকে দেখার। জঙ্গলের এই শব্দের অর্থ খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো প্রাণী আশেপাশে শিকারের উপস্থিতি টের পায়, তখন সে অন্য প্রাণীদের সতর্ক করতে এই ডাক দেয়। ড্রাইভার দাদা সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিল। সবাই চুপ, কেউ কথা বলছে না। আমরা শুধু তাকিয়ে আছি জঙ্গলের দিকে, কারণ যদি সত্যিই কোনো লেপার্ড থাকে তাহলে হয়তো সে আমাদের দেখছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কয়েক মিনিট, আরও কয়েক মিনিট, কিন্তু কিছুই দেখা গেল না। হয়তো সে অনেক আগেই সরে গেছে, অথবা আমাদের চোখের আড়ালেই কোথাও একটা লুকিয়ে আছে। অবশেষে আমরা আবার ফেরার পথ ধরলাম। আর ঠিক তখনই ফেরার পথে শেষ চমক। রাস্তার ধারে দেখা মিলল ওয়াইল্ড বোরের, ছোট বড় মিলিয়ে পুরো একটা দল। আমাদের গাড়ির শব্দে কয়েক মুহূর্তের জন্য তাকালো, তারপর নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে গেল। একটা মাত্র সাফারি, আর এত কিছু দেখা। এটা শুধু একটা জঙ্গল ভ্রমণ ছিল না, এটা ছিল প্রকৃতির একটা জীবন্ত প্রদর্শনী। কিন্তু আমার মাথায় তখনও একটাই প্রশ্ন, কেন ডেব্রিগড়ে এত প্রাণী এত সহজে দেখা যায়? প্রথম সাফারি অনেক উত্তর দিয়েছে, কিন্তু পুরো সত্যিটা এখনও জানা হয়নি। আর সেই উত্তর খুঁজতেই আমরা সিদ্ধান্ত নিলাম আজকের দিনের শেষের সাফারিটাও আমরা করব, কারণ হয়তো দ্বিতীয় সাফারিতেই ডেব্রিগড় তার আসল রহস্য খুলে দেবে। সাফারি শেষ করে আমরা আবার ফিরে এলাম ডেব্রিগড় নেচার ক্যাম্পে। জঙ্গলের উত্তেজনা, একের পর এক বন্যপ্রাণী দেখা, সবকিছুর পর এবার সময় একটু বিশ্রামের। আর তার আগে পেট পুজো তো করতেই হবে, কারণ এই নেচার ক্যাম্পে থাকার প্যাকেজের মধ্যেই কিন্তু খাবার অন্তর্ভুক্ত রয়েছে। তাই ভাবলাম চলো দেখি আজকের লাঞ্চে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। খাবারের জায়গায় পৌঁছাতেই সামনে সাজানো ছিল একেবারে ঘরোয়া একটা আয়োজন। জঙ্গলের মাঝখানে বসে এমন খাবার পাওয়া সত্যিই একটা আলাদা অভিজ্ঞতা। সত্যি বলতে সারাদিনের যাত্রা আর সাফারির পর এই গরম খাবারের স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সবকিছু মিলিয়ে ডেব্রিগড় নেচার ক্যাম্প একটা থাকার জায়গা নয়, এটা প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটানোর একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। লাঞ্চ শেষ, কিন্তু দিনের আসল অভিযান এখনও বাকি। কারণ বিকেলের আলোয় আমরা আবার বেরিয়ে পড়ব ডেব্রিগড়ের আর একটা সাফারির জন্য। আর এবার আমাদের একটাই লক্ষ্য, এই জঙ্গলের সেই রহস্যের উত্তর খুঁজে বের করা। কেন এখানে এত সহজে বন্যপ্রাণী দেখা যায়? লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা অসাধারণ অভিজ্ঞতার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি এই নেচার ক্যাম্পের বোটিং এরিয়াটাতে। আমার পেছনে দেখতে পাচ্ছ গ্রাসল্যান্ড, আর তার সাথে বিস্তীর্ণ যে জলাভূমি, এটা কিন্তু নদী, মহানন্দা নদী। এবং দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়ের মাথাগুলো, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ডেব্রিগড় নেচার ক্যাম্পের প্যাকেজের মধ্যেই রয়েছে হীরাকুদ জলধারার কমপ্লিমেন্টারি বোট রাইড। প্রায় 20 মিনিটের এই নৌকা যাত্রা সত্যি অসাধারণ। চারদিকে নীল জলরাশি, দূরে সবুজ পাহাড় আর ছোট ছোট দ্বীপ। পুরো ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছিল যেন ভারতের কোনো জায়গায় নয়, অন্য কোনো একটা দেশে চলে এসেছি। সত্যি বলতে ডেব্রিগড় শুধু বন্যপ্রাণীদের জন্য নয়,
জঙ্গল, জল আর পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন এই জায়গাটাকে এতটাই বিশেষ করে তোলে। এমন দৃশ্য চোখের সামনে দেখলে শুধু একটা কথাই মনে হয়, এতদিন এই জায়গাটা কোথায় ছিল। বোটিং শেষ, সূর্যের আলো ধীরে ধীরে নরম হচ্ছে, আর এবার সময় হয়ে গেল আমাদের দিনের শেষ সাফারির। কিন্তু এবার আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছে। একটা সাফারিতেই গৌর, ময়ূর, সাম্বার, চিতল হরিণ, বুনো শুয়োর, এত প্রাণী দেখা কি শুধু কপালের জোরে, নাকি ডেব্রিগড়ে সত্যিই একটা এমন জঙ্গল যেখানে প্রতিটি সাফারিতেই নতুন কিছু অপেক্ষা করে? এই প্রশ্নের উত্তর জানতেই আমরা আবার উঠে পড়লাম আমাদের সাফারির গাড়িতে। কারণ জঙ্গল কখনো কোনো গল্প দুবার বলে না, প্রতিটা যাত্রায় এখানে নতুন। এবার দেখা যাক দ্বিতীয় সাফারিতে কি ডেব্রিগড় আমাদের সেই একইভাবে অবাক করতে পারে, নাকি প্রথম সাফারি সবটাই ছিল একটা অসাধারণ ভাগ্য। চলো শুরু করা যাক ডেব্রিগড়ের শেষ অভিযান। দ্বিতীয় সাফারি শুরু হতেই মনে হচ্ছিল দেখা যাক প্রথম সাফারির মতন এবারও কি ডেব্রিগড় আমাদের জন্য কোনো চমক তুলে রেখেছে। আর কয়েক মিনিটের মধ্যেই আবার সেই একই গল্প। রাস্তার ধারে দেখা মিলছে ময়ূরের, কিছু দূরে এগোতেই চোখে পড়ছে বানরের দল, তারপর দেখতে পাচ্ছি গৌরের পাল, যেন ওরা আমাদের জন্যই অপেক্ষা করছে। আর একটু এগোতেই আবার দেখতে পেলাম সাম্বার, আর দূরে দাঁড়িয়ে থাকা চিতল হরিণের পাল। জঙ্গলে এখন বৃষ্টিও নেমেছে। বৃষ্টির মধ্যে এই জঙ্গলকে দেখার অভিজ্ঞতাটাই আলাদা। প্রথম সাফারির প্রতিটা মুহূর্তই যেন আবার ফিরে আসছিল, কিন্তু এবার একটা পার্থক্য ছিল। প্রথমবার আমি অবাক হয়েছিলাম, দ্বিতীয়বার আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটা ডেব্রিগড়ের স্বাভাবিক জীবন, যেখানে অন্য অনেক জঙ্গলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রাণীর দেখা পাওয়া যায় না, সেখানে ডেব্রিগড়ে প্রতিটা সাফারিতেই যেন জীবনের উপস্থিতিতে ভরা। কারণ এই জঙ্গলে প্রাণীরা লুকিয়ে থাকে না, তাদের জন্য রয়েছে পর্যাপ্ত খাবার, জল আর নিরাপদ বাসস্থান। আর সেই কারণে এখানে বন্যপ্রাণীদের মুভমেন্ট এত বেশি। প্রথম সাফারিতে আমি ভেবেছিলাম হয়তো ভাগ্য আমার সঙ্গে ছিল, কিন্তু দ্বিতীয় সাফারিতে সেই ভুলটা ভেঙে দিল। ডেব্রিগড়ে প্রাণী দেখা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা এই জঙ্গলের প্রতিদিনের গল্প। তবে একটা প্রশ্নের উত্তর এখনও বাকি, কেন ডেব্রিগড় এত সমৃদ্ধ? কেন এই জঙ্গল এত প্রাণের আশ্রয় হয়ে উঠেছে? দ্বিতীয় সাফারির পর আমার সব প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয়ে গেল। প্রথম সাফারিতে আমি ভেবেছিলাম হয়তো এটা শুধুই ভাগ্য, হয়তো আজ আমার কপাল ভালো ছিল, কিন্তু দ্বিতীয়বারের এই জিনিসটা দেখার পর বুঝলাম না, এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়। ডেব্রিগড়ে প্রাণী দেখা এত সহজ হওয়ার পিছনে কিছু প্রাকৃতিক কারণ আছে। প্রথম কারণ ওয়াটার। দেবরিগড়ে একদিকে রয়েছে হীরাকুদের বিশাল জলাধার। এই জল শুধু সৌন্দর্য বাড়ায় না, এটা পুরো ইকোসিস্টেমের প্রাণ। বন্যপ্রাণীদের জন্য সারা বছর জলের উৎস। দ্বিতীয় কারণ গ্রাসল্যান্ড। দেবরিগড়ের সবথেকে বড় শক্তি হলো এখানে শুধু ঘন জঙ্গল নেই, এখানে রয়েছে জঙ্গল, ঘাসভূমি আর জলাভূমি। এই তিন ধরনের হ্যাবিট্যাট একসঙ্গে থাকায় চিতল, সাম্বার, গয়ুর, বুনো শুয়োর, তৃণভোজী প্রাণীদের জন্য প্রচুর খাবার এখানে আছে। আর যেখানে খাবার আছে সেখানে শিকারীরাও থাকবে, তাই লেপার্ডের মতন প্রেডেটররাও কিন্তু এই জঙ্গলে উন্মুক্ত হয়ে উঠতে পারছে। তৃতীয় কারণ হেলদি প্রে বেস। এই জঙ্গলে শুধু বাঘ বা লেপার্ড থাকলেই হতো না, এখানে বেঁচে থাকার জন্য দরকার প্রচুর শিকার। দেবরিগড়ে চিতল, সাম্বার, গৌর এবং ওয়াইল্ড বোর সেই সংখ্যা অনেক বেশি। সাম্প্রতিক সমীক্ষাতে দেবরিগড়ের শক্তিশালী প্রে পপুলেশনের উল্লেখযোগ্য লেপার্ডের প্রেজেন্স পাওয়া গেছে, এমনকি গৌরের সংখ্যাও এখানে উল্লেখযোগ্যভাবে বাড়ছে। চতুর্থ কারণ কনজারভেশন ম্যানেজমেন্ট। দেবরিগড়ে শুধু জঙ্গলকে রেখে দেওয়া হয়নি, এখানে হ্যাবিট্যাট ম্যানেজমেন্ট, গ্রাসল্যান্ড ইমপ্রুভমেন্ট এবং ওয়াইল্ড লাইফ মনিটরিংয়ের মতন কাজ করা হয়েছে, ফলে প্রাণীরা আরও নিরাপদ পরিবেশ পেয়েছে। এখন প্রশ্ন, এই একই জিনিস কি সমস্ত ভারতের জঙ্গলে করা সম্ভব? উত্তরটা হলো আংশিকভাবে সম্ভব, কিন্তু হুবাহু নয়। কারণ প্রত্যেকটা জঙ্গলের নিজস্ব একটা ইকোসিস্টেম থাকে। যেমন কোনো জঙ্গলে যদি শুধুই ঘন বন হয়, সেখানে আফ্রিকার মতন গ্রাসল্যান্ড তৈরি করা সহজ নয়। আবার কোনো জায়গায় যদি প্রাকৃতিক জল না থাকে, সেখানে কৃত্রিম জলাধার বানিয়ে একই ফল পাওয়া যাবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো বন্যপ্রাণীদের জন্য জায়গা, নিরাপত্তা আর মানুষের চাপ কম থাকা। জঙ্গলকে এক্সপ্লোর করার পর আমরা ফিরে আসলাম নেচার ক্যাম্পে। দিনের বেলায় নেচার ক্যাম্পটা যেরকম, রাত্রেবেলাও কিন্তু ততটাই সুন্দর। চারদিকে ঝিঝি পোকার ডাক আর তার সাথে শান্তির একটা পরিবেশ, খুব ভালো লাগছে টু বি অনেস্ট। আমাদের খাওয়া দাওয়া সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে বেশি রাত অবধি কিন্তু কেউ জাগে না, কারণ কি পরের দিন সকালবেলা সাফারির জন্য সবাই বেরিয়ে পড়ে।
তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 9টা তো বাজে। আর আমি এখানে ডিনার নিয়ে নিয়েছি। তো ডিনারে দেখা যাক কী কী আছে। ডিনারে আমি নিয়েছি হচ্ছে রুটি, তোমরা চাইলে এখানে ভাতের অল্টারনেটিভও কিন্তু পেয়ে যাবে। তার সাথে আমি নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা ভাজা বলতে একটা তরকারি বলতে পারো। তার সাথে আমি নিয়েছি চিকেন, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ একটা মিষ্টির একটা আইটেম, যেটাকে পায়েস বলতে পারো। কয়েকটা কথা বলে দিই, এর সাথে কিন্তু এখানে ডাল ছিল, এখানে মিক্স ভেজ ছিল, এখানে রাইসও ছিল। আমি যেগুলো প্রেফার করেছি সেগুলোই আমি নিয়েছি। সত্যি বলতে একটা দিনের মধ্যে ডেব্রিগড় আমাকে যতটা অবাক করেছে সেটা হয়তো কোনো সাধারণ জঙ্গল ভ্রমণে সম্ভব ছিল না। সকালের যাত্রা থেকে শুরু করে হীরাকুদের সেই অসাধারণ ল্যান্ডস্কেপ, জঙ্গলের ভিতরে একের পর এক বন্যপ্রাণীর দেখা, গৌড়ের বিশাল পাল, ময়ূরের রাজত্ব, সাম্বার, চিতল হরিণ আর বুনো শূকরের উপস্থিতি, আর শেষে এই শান্ত রাত। এই পুরো অভিজ্ঞতাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, প্রকৃতির আসল সৌন্দর্য শুধু বড় বড় প্রাণী দেখার মধ্যে নেই, বরং সেই জায়গার সঙ্গে কিছুটা সময় কাটানোর মধ্যেই লুকিয়ে আছে। দেবরিগড় শুধু একটা জঙ্গল নয়, এটা এমন একটা জায়গা যেখানে জল, জঙ্গল, ঘাসভূমি আর বন্যপ্রাণীদের মিলে তৈরি করেছে একটা অসাধারণ ইকোসিস্টেম। তাই তোমরা যদি এমন একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজে থাকো যেখানে অ্যাডভেঞ্চার আছে, ওয়াইল্ড লাইফ আছে আর প্রকৃতির সঙ্গে সত্যিকারের সময় কাটানোর সুযোগ আছে, তাহলে দেবরিগড় অবশ্যই তোমাদের তালিকায় থাকা উচিত। আজকের মতন এখানে শেষ করছি এই অসাধারণ যাত্রা। দেবরিগড়ের এই রাত, এই জঙ্গল আর এই মুহূর্তগুলো অনেক দিন মনে থেকে যাবে। আমি চললাম, আবার দেখা হবে নতুন কোনো অজানা পথের গল্পে। ততদিনের জন্য ভালো থেকো, ঘুরতে থেকো আর প্রকৃতিকে অনুভব করতে থেকো। গুড বাই।